একি দাদা, তুমি কি আর মেয়ে পেলে না? এইরকম একটা গরিব মেয়েকে নিয়ে আসলে কেন? আমি তো ভেবেছিলাম আমার দাদা একটা খুব ভালো ধনী পরিবারের মেয়েকে নিয়ে আসবে, যে নিজের সঙ্গে অনেক অনেক যৌতুক নিয়ে আসবে। আর তুমি কোথায় থেকে একটা ভিখারিকে নিয়ে আসলে বলো তো? হ্যাঁ দাদা, এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না। আমি তো ভেবেছিলাম এই বাড়িটা পুরো ভর্তি হয়ে যাবে, কিন্তু এই যে দেখছি একটা কানাকড়িও নেই। আমাদের এত বড় বাড়িটা পুরো ফাঁকাকে ফাঁকাই রয়ে গেল। বৌদি, তোমার মা বাবা কি বলো তো, তোমাকে এরকম ভাবে খালি হাতে পাঠিয়ে দিল? এইভাবেই সেদিন পায়েল আর পল্লবী তার গরিব বৌদিকে অপমানের উপর অপমান করে যাচ্ছিল। আসলে ঠিক কি হয়েছিল? পায়েল পল্লবী তার বৌদির সঙ্গে কেনই বা এরকম ব্যবহার করছিল? তার বৌদির দোষটা কি ছিল? চলুন তাহলে বিস্তারিত ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। সুভাষ তার 3 বোন পায়েল, পল্লবী এবং পারমিতাকে নিয়ে সুভাষ তার এক বন্ধুর বিয়েতে এসেছিল। গ্রামে এসে দেখে যে চারিদিকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে, তাই তারই মধ্যে ছিল এক গরিব মেয়ে যার নাম ছিল সন্দীপা। সন্দীপা গরিব হলেও তাকে দেখতে সুন্দরী ছিল, তাই সেটা দেখে সুভাষের পছন্দ হয়ে গেছিল। সুভাষ বাড়িতে এসে শুধু তার কথাই ভাবছিল, মাথার মধ্যে শুধু সন্দীপের কথাই মনে হচ্ছিল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না, তাই সে সন্দীপার কাছে যায় আর তার বাড়িতে গিয়ে বিয়ের কথাবার্তা বলে। সুভাষ কোনো যৌতুকের কথা তোলে না, তাই সন্দীপার মা বাবা তাকে কিছুই দেবে না বলে ঠিক করে, কারণ তাদের কাছে যৌতুক দেবার মতো কিছুই ছিল না। এইভাবেই দেখতে দেখতে বিয়ে হয়ে যায়। বিয়ে করে যখন সুভাষ সন্দীপাকে বাড়িতে নিয়ে আসে, তখন খালি হাতে এসেছে দেখে তার 3 ননদ তাকে কথা শোনাতে থাকে। দাদা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমরা তো ভেবেছিলাম আমরা 3 বোনই তোমার দেখে শুনে বিয়ে দেব, অনেক ধনী বৌদি নিয়ে আসবো, কিন্তু একই তুমি এইরকম একটা গরিব ভিখারি মেয়েকে নিয়ে আসলে, যে কিনা খালি হাতে চলে আসলো, আমাদের জন্য কিছুই নিয়ে আসলো না, আর যৌতুক তো দূরের কথা। তার 3 বোনের মুখে এই কথা শুনে সুভাষ সেদিন কিছুই বলে না। দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। আসলে সুভাষের কাজের চাপ অনেক ছিল, তাই তাকে প্রায় বাড়ির বাইরে থাকতে হতো। আর এদিকে সুভাষ বাড়িতে থাকতো না বলে সুভাষের 3 বোন সন্দীপার উপর অত্যাচার করে যেত। এমনই একদিন, এই যে আমার মহারানী বৌদি, তাড়াতাড়ি রান্না করে গিয়ে থালা বাসনগুলো মেজে ফেলো, ঠিক আছে? আর হ্যাঁ, আমরা বাথরুমে অনেক কাপড় চোপড় রেখে এসেছি, ওগুলো কেচে দিয়ে শুকাতে দিয়ে দেবে। আর তাড়াতাড়ি খাবারটা বানিয়ে দাও, আমরা আর কতক্ষণ ধরে বসে থাকবো? দেখ না, যেন কোথা করে মহারানী এসে গেছে। এত দেরি করে ঘুম থেকে উঠেছি, তুমি তাড়াতাড়ি উঠতে পারো না? তুমি তো জানো আমরা সকাল সকাল উঠে পড়ি, আর তুমি কোথা করে মহারানী বলো তো, যে এত দেরি করে ঘুম থেকে উঠছো? তাহলে বাকি কাজগুলো কে করবে? আমরা করবো নাকি? আমাদেরই যদি সব কাজ করতে হয়, তাহলে আমরা তোমাকে কিসের জন্য নিয়ে এসেছি? এই বাড়িতে আমরা তোমাকে বৌদি বলে মানি না, এই বাড়িতে তুমি হলে আমাদের কাজের মেয়ে। দেখো, তোমরা আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করছো? আমি কি এমন করেছি? হ্যাঁ, আমার মা গরিব, তাই জন্যই তোমাকে কিছুই দিতে পারেনি। আর যদি আমার মা বাবার কাছে থাকতো, তাহলে নিশ্চয়ই তোমাদের কিছু না কিছু দিত, আমাকে এরকম ভাবে খালি হাতে পাঠাতো না। থাক থাক, আর কোনো কথা বলতে হবে না, যাও তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কাজ কামগুলো সেরে ফেলো। এইভাবেই সেদিন পায়েল, পল্লবী, পারমিতা বৌদির উপর অত্যাচার করে যাচ্ছিল। শত শত কাজ বার করে দিত বৌদিকে। রোজে রোজ সন্দীপা তার 3 ননদের অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়তো। আসলে তার 3 ননদ এটাই চাইতো, তারা চাইতো যে বৌদিকে খুবই জ্বালাতন বিরক্ত করবে, যাতে তার বৌদি এই বাড়ি ছেড়ে তার দাদাকে ডিভোর্স দিয়ে চলে যায়, আর তারা 3 বোনে তার দাদার জন্য ধনী পরিবারে বিয়ে দিতে পারে। এইসব ভেবেই পায়েল, পল্লবী আর পারমিতা বৌদির উপর অত্যাচার করে যেত। তারা বৌদির উপর কোনো দয়া মায়া দেখাতো না। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন, আজ আসুক বাড়িতে, দেখাবো মজা। এতদিন মায়ের বাড়ি থাকা 4 দিন হয়ে গেল। 4 দিন মায়ের বাড়ি থাকা, আমাদের এখানে থালা বাসনগুলো জড়ো হয়ে যাচ্ছে, আর কাপড় চোপড় তো জড়ো করে রেখে দিয়েছি। উফ, এই বৌদিটা কবে যে আসবে কে জানে, যেন ওই বাড়ি থেকে আসতে ইচ্ছে করছে না। কিরে, যদি বৌদি না আসে তাহলে কি হবে? না না বাবা, আমি তো অত থালা বাসন মাজতে পারবো না। হ্যাঁ, কাপড়টা কেচে দিতে পারবো ঠিকই, কিন্তু থালা বাসন আমি মাজতে পারবো না। আমি অত থালা বাসন মাজতে পারবো না। অত থালা বাসন মাজতে গেলে আমার হাত অনেক ব্যথা করবে। যার কাজ তাকেই মানায়, ওই গরিব বৌদি ছাড়া আমাদের বাড়ি তার কেউই কাজের লোক হিসেবে মানায় না। তাই বৌদি আসলে ওইসব করবে, আমরা ওইসব কিছুই হাত দেবো না। জানি না এই মহারানীটা এখনো কেন আসছে না, এত দেরি হয়ে গেল।
পল্লবীর কথা শেষ হতে না হতে সেখানে তার গরিব বৌদি সন্দীপা এসে উপস্থিত হয়। এই তো মহারানী এসে গেছে, তাহলে এসো এসো, ভিতরে এসো। এতক্ষণ ধরে তো তোমারই অপেক্ষা করছিলাম। ব্যাগপত্র রেখে রান্নাঘরে গিয়ে দেখো রান্নাঘরে কি অবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে কাজগুলো মিটিয়ে নাও। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? কোথায় ঢুকেছিলে তুমি? তুমি কি তোমার মা বাবাকে ছেড়ে আসতে চাইছিলে না? তোমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে মনে হয়। আসলে পায়েল, পল্লবী, আমি আমার এক কাকার বাড়িতে গিয়েছিলাম। আস্তে আস্তে দেখা হয়ে গেছিল তো, তাই ওখান থেকেই ঢুকেছিলাম একবার। আচ্ছা, তোমার মা বাবারা তো জানে তোমার 3টে ননদ রয়েছে, তাহলে তার সত্ত্বেও তোমাকে কিভাবে খালি হাতে পাঠাতে পারে? এক তো যৌতুকে কিছুই দেয় না, আর তার উপর আবার এবারে যেত এবারও তোমাকে খালি হাতে পাঠিয়ে দিল। না না, আসলে আমার মা বাবা তোমার জন্য পাঠিয়েছে। তোমাদের জন্য 1 প্যাকেট মিষ্টির বাক্স পাঠিয়েছে, আর তোমাদের 3 বোনের জন্য 3টে জামা পাঠিয়েছে। কই কই, দেখি 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 তো কেমন জামাটা। পায়েল, এত দূর থেকে আসলাম তো অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আর জল পিপাসাও পেয়েছে। আমি একটু জল খেয়ে আসছি। এই বলে সন্দীপা রান্নাঘরে জল খেতে চলে যায়। তখন সন্দীপার 3 ননদ পায়েল, পল্লবী আর পারমিতা, তারা 3 জন মিলে সন্দীপার ব্যাগ খুলে মিষ্টির বাক্সটা বার করে নেয়। আর তারা গপাগপ করে 3 ননদ মিষ্টি খেয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে সন্দীপা এসে যায়। সন্দীপা এসে তার 3 ননদকে জামা দিয়ে দেয়। তখন তার 3 ননদ জামাগুলো দেখে বলে, এ বাবা, এ কি জামা, যেন মনে হচ্ছে ফুটপাত থেকে কেনা, অতটাও খাস নাই। এই বলে তারা 3 বোনে নিজেদের রুমে চলে যায়। এদিকে বাড়িতে আসতে না আসতে সন্দীপা ক্লান্ত অবস্থায় বাড়ির সমস্ত কাজ করা শুরু করে দেয়। তারা 3 বোনে নিজেদের রুমে গিয়ে আরাম করতে থাকে, আর একবারও বৌদির কাছে এসে তার হাতে হাতে জোগাড় দেয় না। তারা নিজেরা নিজেদের মতো ব্যস্ত থাকে, আর এদিকে সারা দিন রাত সন্দীপা কাজ করে মরত। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। সুভাষ এইসব কিছুই জানতো না। সে ভাবতো যে তার 3 বোন বৌদির সঙ্গে খুব ভালোভাবে রয়েছে। এমনই একদিন সন্দীপা নিজের রুমে একাই ঘুমাচ্ছিল। তখন সে একটা জোরে শব্দ শুনতে পায়। তখনই সন্দীপা তার 3 ননদের রুমে গিয়ে দেখে যে সেখানে 3টে ছেলে এসে তার ননদের হাত ধরে টানাটানি করছে। এ বাবা, এ যে দেখছি নেশা করে রয়েছে, কিন্তু আমাদের বাড়িতে ঢুকলো কিভাবে? না না, আর দেরি করলে চলবে না। আমাকে এখনই পুলিশকে খবর দিতে হবে, না হলে একটা অঘটন হয়ে যাবে। এই বলে সন্দীপা তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে খবর দিয়ে দেয়। তারপর সন্দীপ একটা বড় লাঠি নিয়ে তাদের 3 জনকে মারধর করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে হাজির হয়, আর তাদের 3 নেশাখোরকে অ্যারেস্ট করে নেয়। তখন তারা 3 বোনে নিজেদের ভুল বুঝতে পারে। বৌদি, আজ তোমার জন্য আমরা বেঁচে গেলাম। সত্যি, না হলে আজকে যে আমাদের সঙ্গে কি অঘটনটাই না ঘটতো, আমরা তো জানতেই পারতাম না। হ্যাঁ বৌদি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা 3 বোনই তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার সঙ্গে অনেক অত্যাচার করেছি, কিন্তু আর নয়। আমরা এখন আমাদের নিজেদের ভুলটা বুঝতে পেরে গেছি। বৌদি, তুমি আমাদেরকে অনেক ভালোবাসো, কিন্তু আমরা তোমার উপর অনেকই অত্যাচার করি। বৌদি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা কখনই আর তোমার উপরে এরকম অত্যাচার করব না। তোমাকে যৌতুক না নিয়ে আসার কারণে কোনো কথাই শোনাবো না। পল্লবী, পায়েল তোমাকে অনেক কথা শোনাতো, তাই না? যৌতুক না নিয়ে আসার কারণে তোমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু বৌদি, এবার আর কথা শোনাবো না। আজকে তুমি আমাদেরকে বাঁচালে। এইভাবেই তারা 3 বোনে তাদের নিজেদের ভুল বুঝতে পেরে বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনের পর থেকে গরিব বৌদিকে নিয়ে তার 3 ধনী ননদ খুবই হাসি খুশির সঙ্গে দিন কাটাতে লাগলো। নিখিলেশ তার মা কমলা দেবী ও তার স্ত্রী নীলিমাকে নিয়ে কুসুমপুর গ্রামে বসবাস করে। নিখিলেশদের গ্রামে তেমন একটা কিছু কাজ হতো না, তাই নিখিলেশ দিনমজুরের কাজ করে সংসার চালাতো। নিখিলেশ তার স্ত্রীকে খুবই ভালোবাসতো। এমনই একদিন, নীলিমা, তুমি কেন এত কিছু করছো? না না, তুমি কাপড় চাপড়গুলো রেখে দাও, আমি করে দেব। তোমাকে এত কিছু করতে হবে না। আরে না না, তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে নিতে পারবো। আর তাছাড়া মায়ের যত শরীর খারাপ হোক না কেন, মা তো আমাকে যথেষ্ট সাহায্য করে। তুমি এদিকে কিছু ভেবো না, যাও তুমি কাজে যাও। নীলিমা, ঠিক এই কারণে আমি তোমাকে এতটা ভালোবাসি। আসলে অনেক রকমই মেয়ে রয়েছে, তাদেরকে যতই ভালোবাসা দিক না, তারা কখনই কারোর নাম করতে পারে না। আসলে তারা শুধু নিজের দিকটাই বোঝে, কিন্তু তুমি একদমই ওরকম নও।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তোমাকে আমার প্রশংসা করতে হবে না। এবার চলো, আমি তোমাকে খাবারটা বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে কাজে চলে যাও। আর তা না হলে কালকের জন্য আর কিছু রেশনপত্র কিনে আনতে পারবে না। তুমি তো জানো কাজ করলে তবেই খাওয়া হবে। নীলিমার কথা মতো নিখিলেশ কাজে যাবার জন্য রেডি হয়ে যায়, আর নীলিমা তাকে খাবার বেড়ে দেয়। নিখিলেশ খাবার খেয়ে কাজে বেরিয়ে যায়। ঠিক এইরকম ভাবেই নিখিলেশ তার স্ত্রীকে ভালোবাসা দিত। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলা দেবী তার বৌমাকে বলে, বৌমা, বৌমা, কি ব্যাপার, তুমি এখনো শুয়ে রয়েছো যে? তোমার শরীরটা কি অসুস্থ? আসলে মা, হ্যাঁ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আমার শরীরটা সত্যিই অসুস্থ লাগছে। বৌমা, তাহলে চলো না, আমি তোমাকে ওই পাশের এক ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, ওইখানে দেখিয়ে নেবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। না না, ওইসবের আবার কি দরকার আছে, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। ডাক্তারখানায় গেলে এখন অনেক টাকার দরকার, আর আপনার ছেলে অত টাকা কামায় না যে আমি ওইগুলোকে উড়িয়ে দেব। মা, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। নীলিমার কথা শুনেই কমলা দেবী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ রেস্ট নিয়ে নীলিমা আবারও সংসারের কাজ করতে লেগে পড়ে। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন নীলিমা ঘুম থেকে ওঠে, তার অনেকটা শরীর অসুস্থ বলে মনে হয়। এ মা, আমার শরীরটা এরকম ম্যাজম্যাজ কেন করছে, কি ব্যাপার, হঠাৎ এরকম বমি বমি পাচ্ছে কেন, আর মাথাটাও যে ঘুরছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে নীলিমা বমি করতে থাকে। তখনই সেখানে তার শাশুড়ি মা চলে আসে। বৌমা, বৌমা, কি ব্যাপার, হঠাৎ বমি হচ্ছে কেন, কি হয়েছে তোমার? মা, আমার মনে হচ্ছে আপনি ঠাম্মি হতে চলেছেন। সত্যি বৌমা? বৌমা সত্যি? তুমি কি বললে? তুমি কি সত্যি কথা বললে? আমি কি এটা ঠিক শুনলাম? হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন, আসলে আমি সত্যিই গর্ভবতী। আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা কি কারণে হচ্ছে, এখন বুঝতে পারলাম। সত্যি বৌমা, আজ যে তুমি আমাকে কত বড় খুশির কথা শোনালে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আজ আমি খুব খুশি। ঠিক আছে বৌমা, আজ থেকে তুমি আর কোনো কাজ করবে না, তুমি আজ থেকে শুধু আরাম করবে। এইভাবে কমলা দেবী তার বৌমার খেয়াল রাখতে থাকে। নিখিলেশ যখন এই কথা জানতে পারে, তখন নিখিলেশও অনেক খুশি হয়ে যায়। সত্যি নীলিমা, আজ আমি খুবই খুশি, আমি বাবা হতে চলেছি। আমার কত বড় খুশির দিন তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এইভাবে নিখিলেশ নীলিমার সঙ্গে কথা বলছিল। নীলিমা গর্ভবতী শুনে পরিবারের সকলে খুব খুশি হয়েছিল। নীলিমাকে কোনো কিছুই কাজ করতে দিত না। নীলিমাকে কোনো কিছু কাজ করতে না দিলেও নীলিমা ঠিক যে কোনো না যে কোনো একটা কাজ করতে থাকতো। এমনই একদিন, নিখিলেশ, তুমি তো কাজে যাবে? কি ব্যাপার নিখিলেশ, তোমার শরীরটা এরকম অসুস্থ লাগছে কেন? কি জানি নীলিমা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আজ আমার শরীরটা ভীষণ অসুস্থ। ঠিক আছে নিখিলেশ, আজ তোমাকে কাজে যেতে হবে না, তুমি বরং শুয়ে থাকো, আমি দেখছি তোমার জন্য কিছু জড়িবুটি পাতা জোগাড় করতে পারি কি। নিখিলেশকে শুইয়ে দিয়ে নীলিমা তার জন্য জড়িবুটি পাতার খোঁজে বেরিয়ে পড়ে। এইরকম ভাবে নীলিমা রোজের রোজ তাকে সুস্থ করে তোলার জন্য অনেক কিছু জড়িবুটি পাতা এবং ডাক্তারখানা সব জায়গায় নিয়ে গিয়েছিল। ও সব জায়গায় ওষুধ খাইয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। দিন যতই কাটছিল ততই নিখিলেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নিখিলেশ, তুমি ওঠো, এইরকম ভাবে আর কতদিন শুয়ে থাকবে? আমি তো তোমাকে আর এরকম ভাবে দেখতে পারছি না, ওঠো নিখিলেশ, ওঠো। এইভাবেই নীলিমা নিখিলেশকে ধরে কান্নাকাটি করছিল। নিখিলেশ কোনো কিছুই কথা বলতে পারছিল না, যেটা দেখে নীলিমা আর তার শাশুড়ি মা খুবই ভেঙে পড়ে। আর এইরকম ভাবে হঠাৎ একদিন যখন নীলিমা তাকে ওষুধ খাওয়াতে যায়, তখন সে দেখে যে নিখিলেশের শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। সে আর কোনোভাবেই নড়াচড়া করছে না, আর চোখও খুলছে না। সেটা দেখে নীলিমা বুঝতে পেরে যায় যে নিখিলেশ আর এই জগতে নেই। নীলিমা অনেক কান্নাকাটি করতে থাকে এবং নিখিলেশের মা অনেক কান্নাকাটি করতে থাকে। তারা দুইজনেই খুব ভেঙে পড়ে। নিখিলেশ বাবা, তুই ওঠ, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই আমাদেরকে এইরকম ভাবে ছেড়ে যেতে পারিস না, ওঠ বাবা নিখিলেশ, তুই ওঠ। এইরকম ভাবেই কমলা দেবী আর নীলিমা কান্নাকাটি করছিল। সেই গ্রামের একটা নিয়ম ছিল যে স্ত্রী বেঁচে থাকার আগে স্বামী যদি মারা যায়, তাহলে স্বামীর সঙ্গে স্ত্রীকেও জ্যান্ত পুড়িয়ে দেওয়া হবে। নীলিমা তার স্বামীর মৃত্যুদেহকে জড়িয়ে অনেক কান্নাকাটি করছিল। ঠিক সেখানে গ্রামের মুখিয়া হরিপ্রসাদ বাবু চলে এসে বলে,
কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তোমরা কি ভুলে গেছো আমাদের গ্রামের নিয়মটা? যাও তাড়াতাড়ি গিয়ে নিখিলের সাথে ওর স্ত্রীকে জ্বালিয়ে দাও। হরিপ্রসাদ বাবুর কথা মতো একজন প্রতিবেশী লোক নীলিমাকে টানতে টানতে নিখিলেশের পাশে শোয়ানোর চেষ্টা করে, যাতে তাদের দুইজনকে একসঙ্গেই জ্বালানো যায়। তখন নীলিমা জোরে জোরে চিৎকার করতে করতে কান্নাকাটি করছিল। আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা যে কত বড় ভুল করছো এটা তোমরা জানো না। এটা তো তোমরা নিজেরা বানিয়েছো, এটা কোনো নিয়ম নয়। আমার জীবন, আমার বেঁচে থাকার অধিকার রয়েছে, আর তোমরা সেটা আমার থেকে কেড়ে নিচ্ছ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এইভাবে নীলিমা জোরে জোরে চিৎকার করতে করতে কান্নাকাটি করছিল, কিন্তু প্রতিবেশীরা তার কোনো কথাই শুনছিল না। তারা জোর জবরদস্তি নীলিমাকে পোড়াবার চেষ্টা করছিল। নীলিমার শাশুড়ি মাও চুপচাপ দাঁড়িয়েছিল। মুখিয়ার সামনে কারোরই কিছু কথা বলার সাহস ছিল না। যখনই নীলিমাকে পোড়াতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ওই গ্রামেরই একজন শিক্ষিত পুলিশ অফিসার সেখানে চলে আসে। আসলে তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আজ হঠাৎ করে তারা ফিরে আসাতে মুখিয়া চমকে ওঠে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? দেখো, আমাদের এই নিয়মটা কেউ আমাদের কাছ থেকে বদলে দিতে পারে না। যেটা প্রথম থেকে হয়ে এসেছে সেটাই হবে। দয়া করে আমাকে বাঁচিয়ে নাও, আমি এরকম মরতে চাই না। আমার স্বামী মারা গেছে, তা কি হয়েছে? আমার তো বেঁচে থাকার অধিকার রয়েছে, কিন্তু এই গ্রামের মুখিয়া সেটাও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। যদি আমিও চলে যাই তাহলে আমার শাশুড়ি মাকে কে দেখবে? জানি আমরা সবকিছু, তোমরা চিন্তা করো না। এই মুখিয়া মানুষের উপরে কত অত্যাচার করছে, মানুষের কাছ থেকে কত কিছু কেড়ে নিচ্ছে। মুখিয়া আজ আমার হাত থেকে বাঁচতে পারবে না। তুমি অনেক মানুষের ক্ষতি করেছো, তাই না? দেখো এবার আমি তোমার কেমন ক্ষতি করি। স্যার, আমার বৌমাকে আপনি বাঁচিয়ে নিন। দেখুন, ছেলে তো চলে গেছে, বৌমা ছাড়া এখন আর আমার কেউই নেই। আমার বৌমা আমাকে খুব ভালোবাসে, আমার অনেক দেখাশোনা করে। এখন যদি বৌমাকে ওরা জ্যান্ত জ্বালিয়ে দেয় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আপনি দয়া করে কিছু একটা করুন। চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আর এই মুখিয়াকে কেমন করে শাস্তি দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এতদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না বলে তাই এই মুখিয়াকে আমি ধরতে পারিনি, কিন্তু আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। এখন আর আমার থেকে এই মুখিয়াকে কেউ বাঁচাতে পারবেন না। এই বলে পুলিশ অফিসার মুখিয়াকে তুলে নিয়ে যায়। তখন নীলিমা সকল পাড়া প্রতিবেশীর হাত থেকে বেঁচে যায়। তখন তারা শাশুড়ি বৌমা মিলে বাড়িতে ফিরে আসে। বৌমা, আজ যদি তুমি না থাকতে তাহলে আমি জানি না আমি কোথায় যেতাম। আসলে মুখিয়ার সামনে কারোরই কিছু বলার অধিকার নেই, তাই আমি আর কিছুই বলতে পারছিলাম না, তোমাকে বাঁচাতেও পারছিলাম না। আমাকে ক্ষমা করে দিও বৌমা। মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো দোষই করেননি, তাহলে আপনি কিসের জন্য ক্ষমা চাইবেন? সব দোষ তো ওই মুখিয়ার। এতদিন ধরে মানুষের ওপর কত অত্যাচার করে এসেছে, মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। ওই মুখিয়ার তো ফাঁসি হওয়া দরকার। বৌমা, আমরা বরং এই গ্রাম ছেড়ে অন্য কোথায় চলে যাব। এখানে আর থাকবো না। এখানে থাকা মানে আমাদেরকে কেউ দেখবে না, আর এখানে তো কোনো কাজও নেই। নিখিলেশ যা কাজ করতো তাই দিয়েই তো সংসার চলতো। এখন যদি আমরা দুইজনে হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আর খেতে পাবো না যে। মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। চলুন আমরা বরং বহুদূর অন্য কোথাও চলে যাই। সেখানে গিয়ে লোকের বাড়িতে কাজ করে যেমন হোক করে দুবেলা দুমুঠো জোগাড় করে খেয়ে নেব। আর আমি যতদিন বেঁচে আছি আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনার পুরো খেয়াল রাখবো। আপনি শুধু আমার বাচ্চাটার খেয়াল রাখবেন, ব্যাস, তাহলে আমি সব কাজ করে নিতে পারবো। এইভাবেই নীলিমার তার শাশুড়ি মা গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। বেশ কিছু দূর গিয়ে তারা অন্য একটা গ্রামে ওঠে, আর সেখানে একটা বাড়িতে কাজের সন্ধান করে। বাড়ির মালকিনটা খুবই ভালো ছিল, আর তারা খুবই ধনী ছিল। বাড়ির মালকিন নীলিমার তার শাশুড়ি মাকে থাকার জন্য একটা ছোট্ট ঘরও দিয়েছিল, আর তাদের বাড়িতে কাজেও নিয়েছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 7-8 মাস কেটে যায়। নীলিমা একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সেদিনের পর থেকে নীলিমার শাশুড়ি মা নাতনির সঙ্গে বাড়িতেই খেলাধুলা করত, আর নীলিমা মালকিনের বাড়িতে কাজ করে সবকিছু ম্যানেজ করে নিত। আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।